চলো আজকে আমরা যে ইন্ট্রোডাকশনটা আগে করিয়েছিলাম সেই ইন্ট্রোডাকশনটারই আজকে একটা অন্য রূপে তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। আজকে আর অন্য কথা বেশি বলবো না, কারণ প্রথম দিনের প্রথম ক্লাসে আমরা অনেক কথা বলি, তার সঙ্গে একটু এগিয়ে যেতে চাই এই তথ্যগুলোতে। এই ধরনের ক্লক আমরা নানা রকম বইগুলোতে পাই। এইগুলোকে বলা হয় বিভিন্ন ধরনের টাইম ক্লক। কিছুটা তোমাদের পার্সপেক্টিভটাকে বোঝবার জন্য, যেমন আমাদের পাই চার্ট হয় না, পাই চার্টে যদি অনেকগুলো ডেটাকে একসঙ্গে আমরা কম্পেয়ার করে কম্পিউটারে তুলে ধরি, তাহলে আমরা যদি আমরা তার রেশিও বা পার্সেন্টেজটাকে দেখি, দুটোকে পাশাপাশি কম্পেয়ার করতে পারি, তাহলে কোনো জিনিসের গুরুত্ব কতটা বা তার ওভারঅল একটা পার্সপেক্টিভ আমরা পেয়ে যাই। তাই যে এভলিউশনটা বলছিলাম, সেই এভলিউশনের এই যে সার্কুলার ডায়াগ্রামটা আছে সেটাকে দেখার চেষ্টা করো। নিড নট টু ড্র সামথিং, এটা টু আন্ডারস্ট্যান্ড। আমরা একটা পার্টে আসতে পারি যে অরিজিন অফ আর্থ, এই পার্টটাতে আমরা আর্থের অরিজিনকে আমরা বলতে হিউম্যান দেখো না, কিন্তু আগে এখান থেকে শুরু করলাম। অরিজিন অফ আর্থ হয়েছে এবং অনেকটা সময় ধরে কতটা সময় নিয়েছে আমরা আন্দাজ করে বলতে পারি। তাই এই সময়ের জন্য আর্থে কোনো লাইফ ছিল না। তারপরে অরিজিন অফ সেলুলার লাইফ, দেখো প্রায় 4 বিলিয়ন ইয়ার্স, এটাকে আমরা কিছুটা আন্দাজ করে বলতে পারি, কারণ বইগুলোতে এগুলোর নানা রকমের একটা ডেসক্রিপশন দেওয়া থাকে। কারণ এগুলো পারফেক্ট ডেট বের করা সম্ভব নয়, কারণ আমরা রেডিও কার্বন ডেটিং এরপরে আমরা ডিসকাস করে দেব পরে। হোয়াট ইজ রেডিও কার্বন ডেটিং, ভেরি ইন্টারেস্টিং নলেজ, ওটা ফিজিক্সে পড়ানো হয়। আমি তোমাদের একটু ক্লু ধরিয়ে দেব। সেইগুলো দিয়ে অর্থাৎ বহুদিন আগের ফসিলকে স্টাডি করে আমরা তার এজকে কিছুটা ক্যালকুলেট করতে পারি, আমরা রকের এজ ক্যালকুলেট করতে পারি। এরকম অনেক রকমের এভিডেন্স দিয়ে আমরা এই ডেটগুলোকে প্রায় কাছাকাছিতে আনতে পেরেছি। 4 বিলিয়ন ইয়ার্স বা 4.5 বিলিয়ন ইয়ার্স এগো। এবার আজকে যদি ডেটটাকে আমরা বুঝি, আজকের ডেট বা আজকের ইয়ারগুলোকে, তার থেকে 4.6 বিলিয়ন বছর যদি আমি একটু পেছনে যাই, তখন ফার্স্ট লাইফ ফর্মটা হয়েছিল। আমরা এরপরে বিগ ব্যাং তোমরা একে ভিডিওতে দেখেছো। আজকে ভিডিওর পরে এবার আমরা একটু থিওরিটিক্যালি আরেকটু বোঝাবার চেষ্টা করব। যেমন আমাদের সামনে দেখো এই যে একটা টাইম লাইন আছে, তোমাদের সামনে আছে, এই টাইম লাইনটাকে এইভাবে অনেকটা বুঝতে পারো। ধরো এই প্রান্তে শুরু হয়েছিল বিগ ব্যাং, আমি এর আগে একটা ছক দেখিয়েছি। এই এখান থেকে এই যে সময়টা আসছে, এই সময় ইউনিভার্স তৈরি হয়েছে, আর ইউনিভার্সের একটা পার্ট হিসেবে সান, আদার প্ল্যানেটস, ঠিক আছে, আমাদের তার মধ্যে আর্থ তো ইনক্লুড আছে। তাই এটা বা কবে হয়েছে আর্থ এক্স্যাক্টলি বলা না গেল, আমরা ধরে নিলাম এইটুক সময়ের মধ্যে ইউনিভার্সের ম্যানুফ্যাকচার, ইউনিভার্স তৈরি হয়েছে, আর্থ তৈরি হয়েছে সবগুলো। আর এই যে ছোট্ট পার্টটুকু দেখছো, এই যে ছোট্ট এখান থেকে একটা দাগ দেওয়া আছে, এখান থেকে এইটুক পার্ট সময়কে আমরা এখানে যদি রিসেন্ট এই যে জায়গাটা দেখো, এই জায়গাটায় আমরা এখন আছি, আর এই যে এরিয়াটা পার করলাম, এইটুক সময়টা হচ্ছে পুরো লাইফের অরিজিন, আর্থের মধ্যে থাকা লাইফ। এখানে গিয়ে প্রথম, তাহলে এইটুক সময় থেকে ওই 4.6 বা যেখানে এই ছবিতে 4 বিলিয়ন ইয়ার্স, এগুলো ডেটাগুলো অত বেশি জানো, বাট ডেটা উইল বি ভেরি নিয়ারার ডেটাস, 4.6, 4 এই ডেটাগুলো। তাহলে 4.6 এখানে ফার্স্ট সেলুলার লাইফ আমরা প্রুফ করব। আমরা মিলার-উডের এক্সপেরিমেন্ট দেখব। যারা জুনিয়র ক্লাসে পড়েছো তারা মিলার-উডের টার্মটা জানো অনেকে, বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টস, ইংলিশ মিডিয়ামে তোমরা কিছুটা করানো হয়েছে। তাহলে এই যে পার্টটুকু, এইটুকু আমরা লাইফে, এটা আমরা বর্তমান লাইফে আছি। তাহলে এই যে এত বড় যে টাইম, এটা আমাদের ইউনিভার্সের টাইম, এত বড় টাইম লাইন কিন্তু আমরা পার করে এসেছি। এই সময় ইউনিভার্স আছে এবং আরো আমরা এই দিক থেকে আরো এগিয়ে যেতেই পারি। আজকে দাঁড়িয়ে আমি যদি এখানে, তাহলে এইটুককে তোমরা একটা আন্দাজ ক্যালকুলেশন যদি করা যায়, আমি একটু বলে দিচ্ছি। তাহলে এগুলো নানা বইতে নানা রকম ইনফরমেশন থাকে। এ পাশে যদি আমরা বিগ ব্যাং ধরি, তাহলে বিগ ব্যাং এর টাইমটাকে এখান থেকে টাইম ক্যালকুলেশন এর আগেই বলেছি, টাইম বিগিনস হিয়ার, এখানে ছিল টাইম, পরে আরেকবার দেখাবো ওই ভিডিওটাই, আরেকবার স্লাইড আকার অল্প একটু দেখিয়ে দেবো, তাড়াতাড়ি বুঝতে পারবে। তাহলে এখান থেকে টাইম তৈরি হতে 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 এই জায়গায় এসেছে, তারপর লাইফ শুরু হয়েছে, এরপরে লাইফটা কন্টিনিউ হচ্ছে, আর্থের টাইমও কন্টিনিউ হচ্ছে। তাহলে এই সময়টা থেকে এই যে পুরো সময়টা, এটাকে আমরা 14.6 বিলিয়ন ইয়ার্স বলে ধরতে পারি, ফর দ্য শেক অফ আন্ডারস্ট্যান্ডিং, আমরা আন্ডারস্ট্যান্ডিংটা করবার জন্য। এখান থেকে এতটুক 14.6 বিলিয়ন, এটাকে অনেকে 20 বিলিয়ন ইয়ারও বলে থাকে। এই জায়গাগুলো তোমরা, এটা রিসার্চের বিষয়, কারণ খুব প্রামাণ্য। আজকে আমি দাঁড়িয়ে বলছি, এই ভিডিওটা যদি 50-60 বছর পরে কেউ কোনো কারণে দেখে ফেলে, ইউটিউবে তো থাকবে, কেউ যদি দেখে, ইউটিউব যদি ডিলিট না করে, থেকে যাবে, তখন বলছে স্যার এই জায়গাটা এরকম একটা কথা আমি বলেছি, আমিও ভূত হয়ে যেতে পারি, ইউটিউবে থেকে যাবে।
এই তথ্যটা, সেই তথ্যে গিয়ে হয়তো বলা গেল এই এই ইনফরমেশনটা না, এবার কোনো একটা এক্সপেরিমেন্টে বেরিয়েছে এটা 20 বিলিয়ন টোটালটা, হতেই পারে, এখনো পর্যন্ত জানি না, তবে যা এভারেজ একটা ইনফরমেশন আছে এখান থেকে এতটুক 14.6 আর 4.6 এখান থেকে বাদ দাও, এটা বাদ দিয়ে কতটুক পড়ে থাকলো 10 বিলিয়ন ইয়ার্স, বিলিয়ন, ঠিক আছে, এইটুক 10 বিলিয়ন বছর আর এইটুককে 4.6, তাহলে 10 প্লাস 4.6 14.6, এভাবে ইজিলি আন্ডারস্ট্যান্ডটা করো। স্টোরিটা শুনবে, স্টোরি লাইনটা দিয়ে দিলাম, স্টোরির টাইমিংসটা দিয়ে দিলাম, তোমরা শুরু করবে। আমরা বিগ ব্যাং এর কথা একবার তোমাদের ভিডিওতে বলেছি, সেটা ভিডিওটা খুব কুইকলি ছিল, এবার আরেকটু বিগ ব্যাং নিয়ে আলোচনা করব, তারপরে ব্যাপারটা বুঝতে পারবে এইভাবে বিগ ব্যাং থেকে আমরা তৈরি হয়েছি। চলো তাহলে অরিজিন অফ লাইফ এই জায়গাটাতে, চলো এবার আমরা স্লাইডটায় দেখি কি হবে। অরিজিন অফ সেলুলার পরে এরপর অ্যান অক্সিজেনিক এনভায়রনমেন্ট, কতটুক, এই যে এই জায়গাটা অ্যান অক্সিজেনিক ফটোট্রপিক ব্যাকটেরিয়া, অর্থাৎ এখানে কিছু ব্যাকটেরিয়া যেগুলো অক্সিজেন প্রডিউস করতো না, অ্যান অক্সিজেনের, ঠিক আছে, এরা অ্যান অক্সিজেনিক। এবার আস্তে আস্তে তাদের মধ্যে যখন ক্রোমাটোফোর এবং ক্লোরোপ্লাস্টিড জাতীয় স্ট্রাকচার চলে আসতে শুরু করেছে, তারা অরিজিন অফ, এই জায়গাটা একটু দেখতে পারো, অফ কার্বোহাইড্রেট, এই জায়গাটায় আমরা সায়ানোব্যাকটেরিয়া, সরি এই জায়গাটা বলবো, এই যে এই পয়েন্টটায় রাখতে পারি প্রায় সায়ানোব্যাকটেরিয়া, সায়ানো মানে যারা ফটোসিনথেসিস ভালোভাবে করে এবং অক্সিজেনিক এনভায়রনমেন্ট দিয়ে দেয়, অরিজিন অফ সায়ানোব্যাকটেরিয়া এই পাশটা থাকবে। তারপরে আর্থ ইজ স্লোলি অক্সিজেনেটেড, যত ঠিক এই জায়গাটায় কাছাকাছি এই জায়গাটায় স্লোলি, এইখান থেকে মোটামুটি অক্সিজেনেট এনভায়রনমেন্ট এসছে। আর অক্সিজেন এনভায়রনমেন্টে এসে যাওয়া মানে খুব ইম্পর্টেন্ট, কারণ অক্সিজেন যখন এনভায়রনমেন্টে আসতে শুরু করবে লাইফ ফর্মের জন্য কিন্তু অবস্থানটা শুরু হবে। যদিও সেলুলার লাইফ আসলে আমরা অ্যানঅক্সিজেনিক, বাংলায় তোমরা অবাত শ্বসন সবাত শ্বসন শুনেছ, ঠিক আছে, অক্সিজেন দিয়ে একটা রেসপিরেশন হয়, আরেকটা অক্সিজেন ছাড়া রেসপিরেশন হয়, কাজে সেল থাকলে অক্সিজেন ছাড়া হতে পারে। প্রথমে অ্যানঅক্সিজেনিক এনভায়রনমেন্ট ছিল, তারপরে অক্সিজেনিক এনভায়রনমেন্ট এসেছে, আর ওই অক্সিজেন যখন ওপরে উঠে গেছে তৈরি করেছে আমাদের ওজোন লেয়ার, একটু একটু বলে দেবো পরে, যাগুলো তাড়াতাড়ি আসবো। তারপরে মডার্ন ইউক্যারিওটিক্যাল লাইফ, এই যে গোটা লাইফটা দেখছো এই পার্টটা, এই জায়গাটায় প্রথমে প্রোক্যারিওটিক ছিল আগের পার্টগুলোতে, এরপরে মডার্ন ইউক্যারিওটিক লাইফে চলে এসছে। তারপরে অ্যালগাল ডাইভার্সিটি, এই জায়গাটা অ্যালগি তৈরি হচ্ছে, অ্যালগি মানে অনেকটা ইউনিসেলুলার, ক্লাস 11-এ তোমরা পড়েছো অ্যালগি, ব্রায়োফাইট এদের নিয়ে পড়েছো, অ্যালগি এই পাশে এসছে। আরো আস্তে 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 যখন এগিয়ে গেছি তারপরেই দেখবে অনেকগুলো লেয়ার পাচ্ছি, দেখো কতগুলো যে ব্লু কালারের লেয়ারটা, দেখো সেই সেলুলার লাইফ গোটাটা কিন্তু এই যে গোটা আছে 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 পুরোটা আছে, খুব ইন্টারেস্টিং। একটু দূরে ওই যে রেড কালারের লাইফটা অ্যানঅক্সিজেনিক এনভায়রনমেন্ট আছে, আজও আছে সেই ব্যাকটেরিয়ারা, আজও দেখো রেড কালারটা ঠিক এখানে গিয়ে আছে, অর্থাৎ প্রতিটি কালার প্রতিটি অর্গানিজম কিন্তু শুরু হয়েছে আমাদের অন দা ওয়েতে বিভিন্ন জায়গায়। ধর এই জায়গায় একটা এই যে স্কাই কালারটা শুরু হয়ে গিয়ে আজও আমাদের কন্টিনিউ করছে, এইভাবে ভায়োলেট কালারটা যেটা অ্যালগাল ডাইভার্সিটি সেটা এখানে শুরু হয়ে গিয়ে ঠিক এতটুকু। তাই অ্যালগি আমাদের এই যে বর্তমানে যদি আমরা হিউম্যান বিং এখানে থাকি তাহলে ঠিক কোন জায়গাটায় গিয়ে অ্যালগিরা এসেছিল একটা আন্দাজ করতে পারবো। এবার অ্যালগির পরেও গিয়েও শেলি এনভায়রনমেন্ট, অর্থাৎ যারা শেল মানে মোলাস্ক, মানে যারা বিভিন্ন ধরনের শঙ্খ জাতীয়, শঙ্খপুরে মোলাস্ক বলা হয়, ঠিক আছে। তারপরে ভাস্কুলার প্ল্যান্ট, দেখো এতদিন পরে ভাস্কুলার প্ল্যান্ট এলো, তার আগে ছোট ছোট অন্য প্ল্যান্টও ছিল যেগুলো ওয়াটারি প্ল্যান্ট। ভাস্কুলার বান্ডিল যারা টেরিস্ট্রিতে আসতে শুরু করলো, কাকে ভাস্কুলার বান্ডিল বলে? জাইলেম ফ্লোয়েম। রিয়েলি জাইলেম ফ্লোয়েম দেওয়া যে মানে মডার্ন প্ল্যান্টগুলো যেগুলো আজকের দিনে আমরা দেখি সেই ধরনের ভাস্কুলার প্ল্যান্ট দেখো আমাদের খুব এতদিন পরে এখানে এসেছিল। ওভারঅল পার্সপেক্টিভ তোমাকে দেখানোর চেষ্টা করছি। তারপরে দেখো ম্যামালরা এইটুক জায়গার মধ্যে কিন্তু যে আমাদের যে কারা হয় রেপটাইলদের মধ্যে ডাইনোসর ছিল, পরে বলবো, তারাও কিন্তু এইসব জায়গাতেই তারা তৈরি হয়ে গেছিল, ঠিক আছে। এবং ম্যামাল যখন ডিস্ট্রয় হয়ে গেছে, যা আমাদের সরীসৃপ বা রেপটাইলস, তারপরে কিন্তু ম্যামালরা আস্তে আস্তে শুরু করেছে। ম্যামাল কত, সেই ম্যামালদের মধ্যে দেখো কোথায় না এখানে ভাস্কুলার প্ল্যান্ট, ম্যামালরা এসছে এই জায়গাটাতে, অর্থাৎ এই যে এলাকাটার মধ্যে এই যে এলাকাটায় দেখা যাচ্ছে, আমি একটু কালার চেঞ্জ করে দেখাই,
এই জায়গাটা ডাইনোসরদের এরিয়া ছিল, এই সময়টা যে রেড কালারের মধ্যে, দেখো কত পরে। তারপরে ম্যামালদের মধ্যে এতদিন যাওয়ার পরে আমরা হিউম্যান বিং, একটু পরে আরেকটা ক্লক দেখাবো, মানে ভেরি মাইনিউট সময়ের জন্য আমরা এসেছি। এত বড় আর্তের, লিভিং আর্তেরও ঠিক এইটুক জায়গার মধ্যে হিউম্যান বিং শুধুমাত্র আছে। তাহলে এটাকে বুঝে তোমরা একটা সুন্দর আইডিয়া পাওয়ার চেষ্টা করলে যে কিভাবে বিষয়গুলো বেটার ভাবে আমরা চলতে পারি। চলো আমরা এখন নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। চলো এবার আমরা শুরু আসি একটা একেবারে নতুন ধরনের কনসেপ্ট নিয়ে, লাইফ অন আর্থ। অর্থাৎ আমাদের এই আর্থে যে কিভাবে ধারাবাহিকভাবে লাইফ ডেভেলপ করেছে। তোমরা এইটুক তো বুঝেছ, আমি তোমাদের বিভিন্ন সময় যে টাইমলাইনটার কথা বলেছিলাম সেই টাইমলাইনটা তোমাদের দেখাতে চলবো এবং দেখাতে থাকবো, সেগুলো তোমরা বুঝে নেবে। জানবে যে 4.6 আন্দাজ করে এইটুক ভেবে নাও, কারণ পরে ডেটাগুলো কিন্তু একটু এদিক ওদিক হতে পারে, তাতে কিছু নয়। তোমরা ওই 4.6টাকেই ধরে রাখবে, যেখানে লাইফ ফর্ম একেবারে সমুদ্রের জলে শুরু হয়েছিল, তারপরে সেই লাইফ ফর্মটা ক্রমাগত ডেভেলপ করতে করতে এর আগে যে ক্লাসগুলো করিয়েছিলাম কিছুটা আন্দাজ হয়েছে। এভলিউশনটাকে এই আন্দাজ করার পরেই কিন্তু স্টোরি লাইনটা আমাদের চলতে থাকবে, যে স্টোরি লাইনটার উপরে তোমাদের আমি আলোচনাটা করছিলাম। দেখো এখানে যেরকম লাইফ অন আর্থ দেখতে পাচ্ছি, কতগুলো এরা বা যুগে আমরা ভাগ করে নেব, মানুষই ভাগ করেছে এগুলো, যাতে করে ডেসক্রিপশনটা সুবিধে হয়, তোমরা বুঝতে সুবিধে পাও। কারণ পৃথিবীতে পৃথিবীর মতোই ডেভেলপ করছে, তার তো কোনো নিজস্ব কোনো সিস্টেম নেই, কারণ আমরাই মানুষেরা এগুলো দিয়েছি। দেখবে এই যে ডট পয়েন্টটা, এটা আমরা লাইফ ফর্মকে শুরু করছি, তারপরে প্রি ক্যাম্বিয়ান এরা, আমরা এরা, এপক, পিরিয়ড, এই সমস্ত নানাভাবে তোমরা পরবর্তীকালে যখন পড়বে, আমি পরে একটু দেখিয়ে দেব আমাদের এভলিউশনের এই ধরনের যুগ ভাগগুলো। সেই যুগ ভাগের মধ্যে এরা হিসেবে প্রি ক্যাম্বিয়ান, যার সময়টাও দেয়া আছে 4600 থেকে 590 মিলিয়ন বছর আগে। এই ডেটগুলোতে একটু বদলাতেই থাকে, কোনো ব্যাপার নেই। তোমরা ধরে নাও যে ওয়ান ইউনিসেলুলার সেল থেকে একটু উপরে উঠে আসছি। প্রিক্যাম্বিয়ান এরাতে প্রথমে ওয়াটারের মধ্যে 3.5 বিলিয়ন ইয়ার্স এগো, এই যে সমস্তটা বলা আছে এখানে, যে এখানে প্রথম লাইফ ফর্মটা শুরু হয়েছিল, এবং সেই লাইফ ফর্মটা তারপরে প্যালিওজোইক, প্যালিওন্টোলজি, তোমরা জানো প্যালিওন্টোলজি মানে স্টাডি অফ ফসিল, সেই থেকে নামটা বড় করা হয়েছে। প্যালিওন্টোলজিক এরিয়া, ইরা যেটাকে বলছে বা যুগ বাংলায় বলে। এখানেও দেখো ছোট ছোট অর্গানিজমগুলো আস্তে আস্তে বেড়ে উঠছে। এখানে কিছু লিজার্ড, আর্থ্রোপোডস, এরা তোমরা ক্লাস 11 থেকে এদের আমাদের লাইফ ফর্মগুলো জানো। তারপরে গিয়ে মেসোজোইক, আমি মেজর কতগুলো এরা দেখাবার চেষ্টা করছি। মেসোজোইক, বিকজ মেসোজোইকের মধ্যে বিগ ডাইনোসরদের আমরা দেখতে পাই। ডাইনোসর আমাদের খুবই একটা কৌতূহল সৃষ্টি করে, কিউরিওসিটি সৃষ্টি করে। এগুলো নিয়ে জুরাসিক পার্ক বলে যে সিনেমাগুলো হয়েছে, বিভিন্ন রকম ভার্সন, এবং তারপরে তো জুরাসিক নিয়ে আমরা অনেক বেশি ডাইনোসরদের নিয়ে ইন্টারেস্ট আমাদের মধ্যে বেড়ে গেছে। ঠিক তারপরে দেখো এই পার্টটায় কেন এই অংশটা একটা বিরাট বড় আমাদের আর্থের চেঞ্জ আসে। এই সময় আমরা উল্কাপাত বা বড় ধরনের সংঘর্ষ, যার ফলে পৃথিবীর বুক থেকে প্রায় বলা যায় যে যত রেপটাইলরা আছে তারা একেবারে পুরোপুরি, মানে ডাইনোসরদের গ্রুপীয় রেপটাইল তো আজও আছে, কিন্তু বিগ রেপটাইলসরা এখানে গেছে তারা সম্পূর্ণভাবে এক্সটিংক্ট হয়ে যায় বা অবলুপ্ত হয়ে যায়। তারপরে আমাদের এই ম্যামালরা চলে আসে, যেটা সিনোজোইক এরাতে। আমরা সিনোজোইক এরাটার এই নামগুলো ক্রমাগত পাবো। তাহলে লাইফ অন আর্থ এভাবে চলতে চলতে শুরু করে একদম সবার প্রথমে আমরা একদম মানুষেরা চলে এসেছি। দিজ আর আওয়ার হিউম্যান বিং। আজকে আমরা এই অবস্থাতে আছি। যদি এভলিউশন এভাবে চলতে থাকে, আরও যদি বিলিয়ন বছর যায়, তাহলে আমাদের আর্থের কিন্তু এরকমই কোনো একটা ডেভেলপমেন্টাল হিস্ট্রি হবে। কি হবে সেটা আমরা জানি না, শুধু একটা আমরা আন্দাজ করতে পারি। আমরা সব শেষ, এই চ্যাপ্টার যখন শেষ করব বেশ কয়েকটা ক্লাস পরে, তখন আমরা মানুষের কেমন চেহারা হতে পারে তোমাদের সামনে একটা কম্পিউটার সিমুলেটেড পিকচার আছে, যেগুলো দেখাবার চেষ্টা করব। যদি তখনও মানুষ থাকে, অনেক দিন পরে আমাদের পৃথিবী যেভাবে চেঞ্জ হচ্ছে, আর্থ যেভাবে চেঞ্জ করছে, তাহলে একটা বিশেষ চেহারায় আসতে পারে। চলো, সেটার কৌতূহল থাকলো তোমাদের, সেটা কিউরিওসিটি আমরা একদম শেষে যখন পুরো এভলিউশন চ্যাপ্টারটা শেষ করে দেবো, তখন সেরকম একটি ছবি দেখাবার চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। এভাবে আমরা নেক্সট পার্টে চলে যাব। তার আগে বলতে, স্টোরি অফ দ্য ডেভেলপমেন্ট অফ ভ্যারাইটি অফ লাইফ ফর্মস ওভার এ লং পিরিয়ড অফ টাইম। অনেক দিন ধরে কিভাবে
লং পিরিয়ড অফ টাইমে আমাদের এইভাবে অ্যানিম্যালরা নানাভাবে চেঞ্জ হয়েছে, সেটা আমরা কিছুটা বুঝতে পারবো। তাহলে চলো আমরা হোয়াট ইজ এভলিউশন এই পার্টটার একটা স্লাইডে আসি। নানাজন নানাভাবে এটাকে পড়তে বা ডিসক্রাইব করতে পারে, আমি একটা নির্দিষ্টভাবে ডিসক্রাইব করেছি। সবার আগে যে কনসেপ্টটাকে তোমরা নিয়ে রাখবে, সিম্পলার টু কমপ্লেক্স, অর্থাৎ সিম্পল টু কমপ্লেক্স, সরল থেকে জটিল। এই যে অবস্থাটা, একটা ইউনিসেল বা একটা সেল, সেটা সবসময় দেখবে খুব সিম্পলার ফর্মে। তারপরে হতে হতে যে আমরা হিউম্যান বিং যারা পড়াশোনা করছি, আমরা যদি কমপ্লেক্স না হতাম, আমরা এত মাল্টি টাইপের কাজ করতে পারতাম না। কাজেই আমি একটা অর্গানিজম ডেভেলপ করেছি, যদিও আমরা এভলিউশন হিস্ট্রিতে অনেক পরে এসেছি। কিরকম সময় আমরা হিউম্যান বিং এসেছি সেটা তোমাদের কম্পেয়ার করে দেখাবো, তাহলে বুঝতে পারবে যে আমাদের এই এভলিউশনের হিস্ট্রিতে কত স্মল রোল আছে। এখনো অনেক রোল আসা বাকি। ডাইনোসররা যে রোল প্লে করেছিল অনেকগুলো এরা ধরে, অনেকটা যুগের অনেকটা টাইম ধরে, আমরা যদি ম্যামালদের কথা ভাবি বা মানুষের কথা ভাবি, তারা সেই তুলনায় একেবারে কোনো জায়গায় নেই। আমরা একদম আর্লি স্টেজে আছি। আমাদের যদি ডাইনোসররা যতদিন পৃথিবীতে ছিল, ততদিনই যদি হিউম্যান বিং পৃথিবীতে থাকার তাদের লাক বা সৌভাগ্য হয়, তাহলে আমাদের মধ্যে অনেক চেঞ্জেস আরো আসবে, যেটা আমরা এক্সপেক্ট করতেই পারি। একটা জিনিস শুধু বুঝে নেবে যে আমরা সেই যে টাইম লাইনে ছিলাম, সেই টাইম লাইনে আমরা এত স্মল এরিয়াতে আছি, যে স্মল এরিয়া আমরা একেবারেই হিউম্যান বিং আমরা একদম ইনিশিয়াল পর্যায়ে আছি। আমরা এরপরে আরো যদি কয়েক বছর মানে এখানে আমরা বিলিয়ন মিলিয়ন বছরের কথা বলতে পারি, যদি হিউম্যান টিকে যায়, ডাইনোসরদের মতো টিকে যায়, তাহলে আমাদের মধ্যে অনেক 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 চেঞ্জ আসবে, সেটা আমরা এক্সপেক্ট করতে পারি। এবং আরো আমরা কি হব, এখন আছি সিম্পল ফর্মে, এর থেকেও বেশি কমপ্লেক্স ফর্মে আমরা চলে যেতে পারবো। তাহলে চলো এভলিউশনের পার্টটাকে আমরা একটু ডিসকাস করার চেষ্টা করি যে কি হতে পারে। চেঞ্জেস ইন দ্য ইনহেরিটেড ক্যারেক্টারিস্টিক্স অফ বায়োলজিক্যাল পপুলেশন ওভার সাকসেসিভ জেনারেশন। যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়ছো তারা তো মানেটা বুঝতেই পেরেছো। তোমরা মাদার টাং তোমাদের বাংলা, যারা ইংলিশ মিডিয়ামে পড়ো তাদের জন্য আমি মুখে যদি বাংলায় একটু বলে দিই তাহলে ভালো লাগবে। আর যারা বাংলা মিডিয়ামে তাদের কাছে তো ইংলিশ মিডিয়ামটা একটু তোমাদের অসুবিধে হয় অনেক সময়, তবুও ইন ফিউচারে যখন এনি সায়েন্সের টপিক পড়বে ইংলিশেই পড়তে হবে। তাই এখন থেকে মিনিংগুলো জানার চেষ্টা করো। চেঞ্জ ইন দ্য ইনহেরিটেড ক্যারেক্টারিস্টিক্স। দেখো, এর আগে আমরা হেরিডিটি পড়েছি, যেই হেরিডিটির মধ্যে আমরা ক্যারেক্টার অ্যাকুমুলেট করি এবং সেই ক্যারেক্টারগুলো আমাদের মধ্যে নানাভাবে চেঞ্জেস আছে। সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো বায়োলজিক্যাল পপুলেশনে, যদি বায়োলজিক্যাল পপুলেশনের কথাই আমরা বলবো, আমাদের এভলিউশন বলছি, বায়োলজিক্যাল এভলিউশনের কথাই বলছি, ওভার সাকসেসিভ জেনারেশন, আমরা পরপর অনেকগুলো জেনারেশনের মধ্যে যে যে চেঞ্জগুলো আসে সেটাও একটা এভলিউশন। সেটা মাইক্রো লেভেলে হতে পারে, ম্যাক্রো লেভেলে, বাট এভলিউশন ইজ এভলিউশন। খুব স্মল হলেও একটু চেঞ্জ যদি আসে তাও এভলিউশন। আজকে আমাদের কিছুদিন মানে বেশ কয়েক লক্ষ বছর আগে যদি হিউম্যান বিং এর গায়ের মধ্যে দেখতে পাই ম্যাক্সিমাম ফার বা লোম ছিল, কিন্তু আজকের দিনে আমাদের লোমটা কমে গেছে। মেয়েদের তো অনেক সময় লোম একেবারেই নেই, কিন্তু আগেকার দিনের যদি আমরা সেই মেয়েদেরই ভাবি, হিউম্যান বিং যখন শুরু হয়েছে তাদের গায়েও বড় বড় লোম ছিল, আজকের দিনে সেই লোমটা কমে গেছে। এটাও তো একটা এভলিউশন। এভাবে করে আমরা মাইক্রো লেভেলে বলতে পারি, ম্যাক্রো লেভেলে বলতে পারি। এভলিউশন মানে একটা চেঞ্জ সাকসেসিভ জেনারেশনে আসবে, হঠাৎ করে আসে না। নেক্সট পয়েন্টে পড়বো গ্র্যাজুয়াল প্রসেস। ইটস এ গ্র্যাজুয়াল, মানে ওই যে বারবার শুরুতে বলেছিলাম ধারাবাহিক, যে ধীর ধারাবাহিক, স্লো অ্যান্ড গ্র্যাজুয়াল প্রসেস, কন্টিনিউয়াস, in which something changes into different and usually more complex or better form. সবচেয়ে উল্লেখযোগ্য আমরা বেটার ফর্ম, আগেই বলেছিলাম, ওই যে টেলিভিশনের তোমাদের গল্পটা বলেছিলাম যে টিভি, ওল্ডার টিভির থেকে নিউয়ার টিভিজ আর অলওয়েজ বেটার ফর্ম। আমরা প্রোগ্রেসিভ এভলিউশনের কথা বলেছিলাম, রেট্রোগ্রেসিভের কথা বলিনি, অর্থাৎ পিছিয়ে যাওয়ার কোয়ালিটির কথা বলিনি। যদিও লার্ভাল ডেভেলপমেন্ট যদি দেখা যায় সেখানে কিন্তু এই প্রোগ্রেসিভ রেট্রোগ্রেসিভ দুটোই দেখা যায়। কেন? লার্ভাল ডেভেলপমেন্টে অনেক অর্গানিজমের দেখা যায় লার্ভাটা একটা উন্নত বা ডেভেলপ কন্ডিশন, তো লার্ভা থেকে সে যখন অ্যাডাল্টে পরিণত হলো, এমন অনেক ক্যারেক্টারিস্টিক আছে যেগুলো লার্ভাতে ডেভেলপ থাকে, কিন্তু অ্যাডাল্ট অবস্থায় যখন আসে তখন তারা ডাউনগ্রেড হয়ে যায়। তো এগুলোকে রেট্রোগ্রেসিভ ডেভেলপমেন্টও বলতে পারি। কাজে এভলিউশনের ক্ষেত্রে এই ধরনের কিছু মাইক্রো লেভেলে রেট্রোগ্রেসিভ চেঞ্জেস আসে, কিন্তু মোস্টলি হাই কোয়ালিটি চেঞ্জগুলোই আমরা বেশি বেটার ফর্মে
সিম্পল থেকে কমপ্লেক্সের দিকে যেতে বেশি ভালোবাসি বা আমাদের নেচার এটাকে বেশি ভালোবাসে। অ্যান্ড ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। কাজে সবগুলোকে একসঙ্গে জুড়ে দিলেই সেই ধীর ধারাবাহিক পদ্ধতিতে সিম্পল থেকে কমপ্লেক্সে কোনো অর্গানিজমের যে ডেভেলপমেন্ট ফর বেটারমেন্ট অফ দ্য লাইফ, সেটাকে আমরা এভলিউশন বলতে পারি। লটস অফ ডিফারেন্সেস ডিউ টু ভেরিয়েশন। আমরা মনে রাখবো এই যে লটস অফ ডিফারেন্সেস, একটাই প্রজাতি, কারণ এর আগে আমরা পড়বো দেখব যে ভেরিয়েশনের কনসেপ্টটাই আমাদের মেইনলি এভলিউশনের র মেটেরিয়াল। এরপরে দেব, কারণ প্রথমে যে এভলিউশনের র মেটেরিয়াল ভেরিয়েশন ছিল এটা কিন্তু আমরা বুঝতে পারিনি, বা আমাদের এরপরে নামগুলো বলবো, ডারউইনের নাম তোমরা বলবো, কিভাবে ডারউইন এসেছিলেন এই এভলিউশনকে স্টাডি করতে গিয়ে সেটা তোমাদের ধারাবাহিকভাবে বলবো, বুঝতে সুবিধা হবে, টাইমলাইনে বলবো, বুঝতে সুবিধা হবে। কিন্তু তার আগে বলে দিই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন দিলাম, এটা অনেক সময় এক্সামে দিয়ে দেয়, হুইচ ইজ দ্য র মেটেরিয়াল বা ইউনিট মেটেরিয়াল অফ এভলিউশন ইজ এ ভেরিয়েশন। কিন্তু এই ভেরিয়েশনকে বুঝতে বা আন্ডারস্ট্যান্ড করতে গিয়ে আমাদের প্রচুর টাইম লেগে গেছে, কারণ এডুকেশনই আমাদেরকে এই টাইমটা, আমরা এডুকেশন ভালো করে নিতে 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 আমরা এক্স্যাক্টলি একটা ওয়ার্ডে আমরা এভলিউশনকে বলতে পারি যে অ্যাকুমুলেশন অফ ভেরিয়েশন ইজ ওয়ান কাইন্ড অফ এভলিউশন। যে ছোট 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 ভ্যারাইটি, ছোট ছোট চেঞ্জ, বাংলায় কি বলে, তাকে ভেরিয়েশনকে প্রকরণ বলে। তোমরা জানো শব্দটা, যারা ইংলিশ মিডিয়াম তাদের দরকার নেই, বাট বাংলা মিডিয়ামে ভেরিয়েশন বা প্রকরণ শব্দটা মনে রাখবে। দ্য স্মল স্মল চেঞ্জেস কজেস ভেরিয়েশন and ultimately this variation leads to evolution. আমরা ইভলভ করি, নিউ ফর্মে আসি, আমাদের গুড চেঞ্জে কমপ্লেক্স ফর্মে আসি, বেটারমেন্ট অফ দ্য লাইফে আসি। তো এভলিউশন হচ্ছে আজও, এই যে তোমরা দাঁড়িয়ে আছো, আমাদের লাইফ কত বড় জোর 100 বছর, তাহলে এই 100 বছরে কিন্তু আমরা কিছুই টের পাবো না কিরকম ইভলভ হচ্ছে। 100 কেন, বেশ কয়েক হাজার বছর ধরেও যদি আমরা হিস্ট্রি পড়ে দিই, তখনও দেখবো আমাদের যখন অশোকেরা ছিলেন বা আমাদের জেসাস ক্রাইস্ট ছিলেন, সে সমস্ত সময় তারাও আমাদের হিউম্যান বিং এর মতো ছিল, নর্মাল, সেরকমই তাদের কথা বলতো, তাদের চালচলন। কিন্তু আমরা 1000-2000 ইয়ারেও বুঝতে পারবো না এভলিউশন, বাট মাইনিউট লেভেলে কিছু কিছু এভলিউশন কিন্তু হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। এটাকে যদি আমরা ব্রডার পার্সপেক্টিভে দেখলে বুঝতে পারবো যে এই ধরনের স্মল স্মল চেঞ্জগুলো আমাদের মধ্যে আসছে, এসে অ্যাড হচ্ছে, কোনোটা চলে যাচ্ছে, কোনোটা অ্যাড হচ্ছে। বেটার ফর্মটা সবসময় রিটেইন করে যায় বা থেকে যায়, যেটা ওল্ডার ফর্ম, যেটা নট সো গুড ফর দ্য এনভায়রনমেন্ট, দ্যাট উইল ডিসকার্ডেড। কিন্তু কিভাবে এটা এলো, কে বলেছে, আমি তো বলে দিলাম, আমি শুধু কিছু এভিডেন্স দেখে বলবো, কিন্তু এই এভিডেন্সগুলো কি করে এসছে, অ্যাজ এ স্টুডেন্ট অফ বায়োলজি আমাকে ধারাবাহিকভাবে বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে। এক কথা বলে দেওয়া যায়, কিন্তু তার মেকানিজমগুলো আমরা স্টাডি করব ইন ফিউচার লেকচার্স। চলো এরপরে চলে আসছে কন্টিনিউয়াস স্মল চেঞ্জেস ওভার টাইম কজেস বিগার চেঞ্জেস। তাহলে অল্প অল্প চেঞ্জ, এটা বিগার চেঞ্জ আসে। মনে রাখবে, বায়োলজি বলো, যে কোনো সায়েন্স বলো, কেন সায়েন্স বলে, স্পেশাল নলেজ। তাহলে আমাদের স্পেশাল নলেজটাকে আন্ডারস্ট্যান্ড করে প্রুভ করতে হবে যে স্মল চেঞ্জ ক্যান ডু বিগার অ্যান্ড বেটার চেঞ্জ। আবার বলছি, ছোট ছোট পরিবর্তন, ছোট্ট একটা জায়গায় কোনো পরিবর্তন, সেটা বিগার কোনো পরিবর্তন করে, বড় কোনো চেঞ্জ করে। চলো আমরা কি এই পার্টটাকে একটু আন্ডারস্ট্যান্ড করতে পারি? আমি তো মুখে স্টেটমেন্ট দিয়ে দিলাম, এবার স্টেটমেন্টটাকে চলো প্রুফ করার চেষ্টা করি কিছু স্মল এক্সপেরিমেন্ট বা কিছু আমাদের স্টাডি করে দিয়ে, কিছু জিনিস ছোট 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 করে দেখবো, দেখে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে। বড় মজার একটা খেলা আছে, এটাকে বলা হয় দ্য টেলিফোনিক গেম। তোমরা হয়তো নতুন শুনেছো, কেউ 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 আগে শুনেছো, বলার পরে শুনবে। এটাকে ইংলিশে আরেকটা নামও বলা হয়, সেটাকে বলে চাইনিজ হুইসপার গেম। আজকালকার দিনে চাইনিজ শব্দটাকে ইউজ করা আমাদের একটু অন্যরকম, বিকজ আমাদের বিভিন্ন মন্ত্রীরা বলেই দিয়েছেন যে চায়না ইজ আওয়ার গ্রেট থ্রেট। কিন্তু চায়নার জিনিসপত্র আমরা ইউজ করি, কিছু জিনিস ভালো চললে লং টাইম চলে, না চললে একেবারেই চলে না, জিনিসটা কিনে আনার পরের দিন। অথবা চায়নার যে কিছু অ্যাক্টিভিটি সেগুলো আমাদের ইন্ডিয়ার প্রতি খুব একটা ভালো নয়, তার জন্য চাইনিজ কথাটা আমরা বলতে চাই না। কিন্তু যেটা যে কান্ট্রির বেটার সেটাকে মনে হয় আমাদের ফলো করা উচিত, যদিও তাদের ইকোনমির বিষয় বা পলিটিক্সের বিষয় সেটা আলাদা। কিন্তু আমি মনে করব ইয়েস, সাম অফ দ্য পিপল, মানে সাম ফিউ পিপল অফ চায়না, তাদের অন্যরকম কোনো খারাপ ধারণা হতে পারে, বাট অ্যাজ এ কান্ট্রি তুমি বলো তো, কান্ট্রি চায়নার কি দোষ আছে? সব কান্ট্রি চায়না কি আজকে ইন্ডিয়ার এগেনস্টে
যেতে চায়? নিশ্চয়ই চায় না। তারা কেউ ফরেও আছে, তাদের কেউ থিঙ্কার আছে, কিন্তু আজকে কেউ কেউ কোনো পেটি স্বার্থ বা পেটি কোনো তাদের সেলফিশনেসে সেলফ বেনিফিটের জন্য আজকে এই ধরনের যে ইন্ডিয়া চায়নার সঙ্গে যে আমাদের একটা রিলেশনের প্রবলেম সেটা ক্রিয়েট হয়। তো সেই প্রবলেমগুলোর থেকে দূরে এডুকেশনে কোনো কাউকে কোনো দেশে বাধা মানে না, সেটা চায়না হোক, ইন্ডিয়া হোক, রাশিয়া হোক, আমেরিকা হোক, ইউএস হোক, জার্মানি হোক, সবাই সবার নলেজ আমরা আদান প্রদান করতে পারি, গুড থিং আমরা নিতেই পারি। সো চাইনিজ হুইসপার গেম আমাদের খুব একটা পপুলার গেম। গেমটা কেমন চলো আমরা এবার একটু একটা প্র্যাকটিক্যাল একটা ছোট্ট ভিডিও, ফানি ভিডিও, বাট ইউ ক্যান গেট লটস অফ ইনফরমেশনস। তোমরা চলো এনজয় করো আমাদের এই পরবর্তী ভিডিওটি। চলো এবার আমরা দেখে নিই আমাদের ভেরি নাইস, ভেরি ইন্টারেস্টিং, ভেরি লাফিং, হয়তো হাসি পাবে তোমাদের, কেউ কেউ হাসতে পারো, কিন্তু হাসলে ওই হাসির মধ্যে দিয়ে তোমরা সেখান থেকে কিছু এডুকেশন নেওয়ার চেষ্টা করো, দেখো বিষয়টা কি হয়। তাহলে চলো শুরু করি আমাদের ছোট্ট মজার একটি ক্লিপের ভিডিও। এই সেই চলে এসছে আমাদের সামনে একটা ভিডিও। আমি কিছুটা ন্যারেট করার চেষ্টা করছি, তোমরা ভিডিওটাকে দেখার চেষ্টা করো। আশা করি এই ভিডিও থেকে কিছু একটা শিখতে পারবে। একজন ভদ্রলোক একজন মহিলাকে তার একটা জেস্চার করে দেখালেন। জেস্চারটা ভালো করে লক্ষ্য রাখো। এই জেস্চারটা উনি তার পরবর্তী মানুষকে, বাকি মানুষেরা লাইন করে দাঁড়িয়ে পেছন দিয়ে দাঁড়িয়ে আছে, তিনি সেটাকে যেটা দেখেছেন কথা না বলে সেটাকে দেখাচ্ছেন এবং তার জেস্চারটি আরেকজন দেখে নিয়ে তার পরবর্তী মানুষকে সেটা তিনি পাস করে দিচ্ছেন। দেখো এই যে হাত দিয়ে উনি দেখালেন একটা বাইক চালানোর মুভমেন্ট, এবং আস্তে আস্তে দেখো সেটাই উনি দেখাচ্ছেন তার পরবর্তী মানুষকে কথা না বলে, এবং একজন ইনস্ট্রাক্টর আছেন তিনি সেটাকে বলছেন, কেউ কথা বলছেন না, কিন্তু শুধু তার যে কিরকম ভাবে দেখছে সেটা তিনি দেখে যাচ্ছেন। দেখো তারপরে একজন মানুষ এলেন, তিনি দেখালেন, দেখো তার দেখানোটা কেমন, তিনি সেটা দেখে নিলেন। ঠিক তারপরে সেটাকে তার পরবর্তী জেনারেশন বলতে পারো, তার পরবর্তী যে মানুষটি তার কাছে পৌঁছে দিলেন, সেই মানুষটি এবার ঘুরে গেলেন, দেখো তার আগের মানুষটিকে আবার দেখে তার যে জেস্চারটাকে তিনি দেখালেন, অর্থাৎ তিনি যেমন করে দেখেছেন তিনি তেমন আনলেন। পরবর্তী মানুষকে ঠিক একই রকম ভাবে তার জেস্চারটি পাস হচ্ছে, যেটা শুরুতে দিয়েছিল। দেখো উনি একটু কিন্তু অন্যরকম করলেন, এবং পরবর্তী মানুষ সেরকমই দেখলেন, দেখো জেস্চারটা চেঞ্জ হয়ে গেল ওই জায়গাটাতে। এটা কিন্তু এবার মাথাটা নাড়লেন, আবার একটু সেটা স্যালুটে পর্যবেসিত হয়ে গেল। পরের জন্য ওটা দেখছেন কেউ কারোর সঙ্গে কমিউনিকেট করছেন, যে উল্টে দিতে হবে। এই খেলাটার মজাটা এখানেই। এবার ইনি এটা দেখলেন, আরেকজন সেটা পাস হলো কেমন করে, সেভাবে পাস হচ্ছে। পরবর্তী মানুষের কাছে এই বিষয়টি তিনি যা দেখেছেন ঠিক তার পরবর্তীতে কিছু চেঞ্জ হয়েছিল, তিনি এটা মাথাটা নড়িয়ে তার মতো করে তিনি দেখালেন। তার পরের জনের কাছে বেরিয়ে যাচ্ছে, তিনিও তার জেস্চারটি করে দেখাচ্ছেন, ঠিক আছে, উনিও পাস করলেন। তার পরবর্তী মানুষ তিনিও তারটা দেখালেন, একদিকে মাথাটা হয়ে গেল, তিনি দেখলেন, নকল করলেন, তার পরের জনকে উনি পাস করলেন। দেখো এবার তার মতো করে ইন্টারপ্রিট হলো, তিনি এইভাবে পাস করছেন। হয়তো তোমাদের দেখে ভালো লাগছে, এটা নতুন ধরনের গেম, বাচ্চাদের ক্ষেত্রেও এটা খেলানো যেতেই পারে, তোমরা নিজেরাও করতে পারো। বড় বড় কর্পোরেট অফিসে এই ধরনের গেমের মধ্যে ফানি অ্যাক্টিভিটি গেম, বাইরে গিয়ে তাদের বডি জেস্চার অ্যাক্টিভিটি, এগুলো কানে কানে বলা হতে পারে। দেখো এখানে দেখানো হচ্ছে কেউ এটা কোনো আওয়াজ নেই, কিন্তু কেউ যদি কানে কোনো কথা বলে, আমি তোমাদের পরে বলে দেবো, এটাও চলতে পারে। দেখো ভিডিওটা দেখতে থাকো, আমিও বলছি। হুইসপার গেম মানে কানে কানে একটা ফ্রেজ বলতে হবে। দেখো এই ভদ্রলোক একটু অন্যভাবে দেখালেন, তিনি দেখলেন আরেকভাবে, এবার তার কাছে মেসেজটা চলে যাচ্ছে ক্রমাগত, কিন্তু দেখো একটু পরিবর্তিত হয়ে যাচ্ছে মেসেজ, এভাবে আসছে। এখন এবার একটু জেস্চারটা চেঞ্জ করলেন যার মতো করে। একটা পরিবর্তন এমন করে একটা শুরু হয়েছিল, সেটা কিন্তু আর একই রকম নেই। কোথায় বাইক চালানো, এখন চলে এসছে একেবারে কিরকম ভাবে মুভমেন্টটা। এবার কি হলো দেখো, এবার কোন দিকে চলে গেল, বেশ হাসি লাগছে তো, এটা খুব মজার ভিডিও। এবার দেখো বা হাতে চলে গেল, নাকে, কোথায় চলে গেল, সবাই মিলে, বাকিদের কিন্তু এখনো জানে না যে কি বিষয়টা হলো। প্রথম দিকের একজন ভদ্রলোক নষ্ট করলেন আরেক রকম, তার পরিবর্তনটা তাকে দেখিয়ে দিলেন। দেখো কোথায় পরিবর্তন, একটা বাইকের পরিবর্তন চলে এলো এখানে। এটা কানে কানে একটা ফ্রেজের শব্দ যদি কানে কানে বলতো, সেটাও দেখো কিভাবে বদলে যেত। সেটা আমরা করতে পারি একজন কানে একটা ফ্রেজ বলে, এবং সব শেষ মানুষের কাছে সেই ফ্রেজটি আমরা জেনে নিয়ে। দেখো কি হলো, প্রথম মানুষটি যে আসবে সে দেখবে যে, এবং সব শেষে পরিবর্তনটা কেমন হলো, নাকের মধ্যে এসে তাহলে হাসি লাগছে তো। ওই যে ভদ্রমহিলাকে দেখাচ্ছে,
সেটা কেমন ছিল আর এখানে কেমন হয়ে গেল। এই ছিল আমাদের টেলিফোনিক গেম। এটাকে নানা নামে ডাকা হয়। চাইনিজ হুইসপার গেমে যেটা তোমাদের বলেছি, কানে কানে যদি কোনো একটা ফ্রেজ বলা যায়, সেই ফ্রেজটা এভাবে চেঞ্জ করা যায়। কানে কানে যদি একজনকে একটা প্রথম ফ্রেজ বলা হয়, দেয়ার ইজ এ ব্ল্যাক ক্যাট, সেটা গিয়ে অনেক সময় পরিবর্তিত হয়ে একজন চেঞ্জ হতে হতে হি ওয়াজ এ ব্যাংকার, এই ধরনের শব্দে সেটা কনভার্ট হয়ে যেতে পারে। এই যে গেমটা থেকে কি বোঝা গেল? বোঝা গেল যে ছোট ছোট পরিবর্তন যদি লম্বা একটা ধারাবাহিকভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকে, তবে সেটা কিন্তু একটা বিগ চেঞ্জে চলে আসে এবং সবশেষে গিয়ে সেটা একটা বিগার পরিবর্তনে আসে। এটাকে কমিউনিকেশন গেমও বলে অনেকে। ঠিক আছে, তাহলে কমিউনিকেশনটা যদি কোনো জায়গায় একটু রং হয়ে যায়, কোনো জায়গায়, এই যে কমিউনিকেশনটা রং হয়ে যাওয়া, এই জায়গাটাই কিন্তু কোনো একটা জায়গাটা মিউটেটেড হয়ে গেল। অ্যানিমেলদের মধ্যে এইভাবে ছোট একটা চেঞ্জ চলে আসে। এই চেঞ্জটাই পরে সেটা চেঞ্জ হতে গিয়ে একটা বিরাট বড় চেঞ্জ চলে আসে। এই চেঞ্জটা নেচার এবং তার ভিতরে থাকা অর্গানিজম তার মধ্যে করে দেয়। ঠিক আছে, খুব হঠাৎ করে, এটা কিন্তু বিগ বিগ কোনো চেঞ্জ না, কিন্তু এটাকে যখন অ্যাকিউমুলেট হয়ে যায়, দেখো যে গেমটা আমরা দেখলাম তাতে গিয়ে একটা বাইক চালানোর অ্যাক্টিভিটি ছিল, সেটা গিয়ে কোথায় স্যালুটে চলে গেল এবং তারপরে গিয়ে সেটা একদম ফানি একটা অ্যাক্টিভিটিতে চলে গেল। এই যে বিষয়গুলো আমাদের কাছে, তোমাদের আশা করি মজা লেগেছে। এটা, এই ক্লাসগুলো এইভাবেই মজা দিয়ে চলতে থাকবে, কিছুটা স্টোরির উপরে বেস করে। আশা করি তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগছে। তার জন্য বিশেষ করে কিছু লাইক দেওয়া চাই। তোমরা লাইক দিয়ে তোমরা অ্যাক্টিভ থাকবে এবং আমাকে জানাবে এই যে ছোট ছোট এই যে আমার উদ্যোগগুলো, সেগুলো কেমন লাগে। তোমাদের বোঝানোর জন্য আমি এগুলো অ্যাড করতে থাকি, তোমাদের যাতে বেটার ভাবে আন্ডারস্ট্যান্ডিংটা হয়। চলো আমরা নেক্সট পার্টে চলে যাই। তাহলে স্মল চেঞ্জ ক্যান ক্রিয়েট বিগার চেঞ্জ। হাউ ডিড লাইফ অরিজিনেটেড? এবার এইভাবে চেঞ্জগুলো তো হয়েছে, কাজে এই চেঞ্জ চলছে, চেঞ্জটা নিয়ে তোমাদের আইডিয়ার পরে আমরা চললাম যে কিভাবে লাইফ আমাদের পৃথিবীতে প্রথম এলো। লাইফটা প্রথমে এলো, লাইফ প্রথমে এলো যখন আমরা এর আগে যে ভিডিও দেখেছি তোমাদের সামনে, মানে একদম প্রথম দিন যে ভিডিওগুলো আমরা শো করেছি, যেখানের মধ্যে গিয়ে আমাদের লাইফ ফর্মের আসার, আর্থ ফরমেশন, আমাদের ইউনিভার্সের ফরমেশন, ইউনিভার্সের সঙ্গে কম্পেয়ার করেছি, আমরা আমাদের ইউনিভার্সকে জানার চেষ্টা করেছি। সেই ফর্মে আমরা একটু ইউনিভার্সকে জানবো, তারপরে প্রথম লাইফ ফর্মটা কি করে জানলো, কি করে এলো পৃথিবীতে, এবং তারপরে তার জন্য কি কি থিওরেম আছে, কিরকম ওল্ড আইডিয়াগুলো ছিল, সেই আইডিয়াগুলোকে নিয়ে একটা আমরা দেব। কারণ তার মধ্যে কিন্তু কিছু কিছু জিনিস তোমাদের ফিউচারে যদি কেউ অন্য স্টাডি করতে যাও এভলিউশনকে নিয়ে বা অন্য কোনো বিষয়কে নিয়ে, তাহলে এগুলো তোমাদের খুব কাজে লাগবে। আমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করাচ্ছি যাতে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হয়। হঠাৎ একদিন একটা ক্লাস দেখলে কখনো হয় না, এগুলো কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে করতে হয়। এই ধরনের ক্লাস একটা দুটো ক্লাস ইউটিউবে অনেক অ্যাভেলেবেল থাকে, হয়তো ছোট ছোট টপিক নিয়ে বোঝানো থাকে। কিন্তু আমি যেভাবে তোমাদের লং টার্মে একটাকে পুরো একটা সারা বছর ধরে তোমাদেরকে একটা বিশেষ মুহিম বা বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে তোমাদের পড়াচ্ছি, এইভাবে যদি পড়ে যাও দেখবে সাবজেক্টও বুঝতে পারবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। এটা নতুন ধরনের পড়া, নতুন ধরনের ইউটিউবের মাধ্যমে পড়া, নতুন ধরনের এই পড়াটা যদি তোমরা নিতে পারো, আমার মনে হয় তোমরা থিওরিটিক্যালি অনেক অনেক বেটার নলেজে থাকবে। বরং আমরা সামনে এসে যে বিষয়টা হয় না, এভাবে নলেজের মাধ্যমে সেই নলেজটা তোমরা আরো ভালোভাবে পাবে। তাহলে লাইফ কি করে অরিজিনেট করলে এটা কিছুটা জেনেছি, এখন আমরা একটু থিওরিটিক্যাল পার্টে জানবো। দেখো, এটা তোমাদের কাছে অনেকদিনই দেখানো হয়। এই আমাদের ইউনিভার্স, কিছু কিছু গ্রহ, তাদের কিছু কার্টুনাইজ ফর্মে দেখা যাচ্ছে, বা প্ল্যানেট। এই প্ল্যানেটের মধ্যে যে ব্লু কালারের দেখতে পাচ্ছি, অবভিয়াসলি বোঝো এটা একটা আর্থ, আর এটা আমাদের আরেকটি প্রিয় গ্রহ স্যাটার্ন। এছাড়া রেড কালারের দেখতে পাই আমরা মার্স, ছোট করে, এগুলো আমাদের কমেট বা ধূমকেতু। আর এই যে স্মল স্মল কিছু পার্ট দেখছো ছোট ছোট, এগুলো আমাদের ছায়াপথ বা গ্যালাক্সি। বাংলায় ছায়াপথ বলে, হিন্দিতে বলে আকাশগঙ্গা। আমরা আমাদের যে সোলার সিস্টেম, এই আকাশগঙ্গারই একটি ছোট পার্ট। এর আগে ভিডিওতে কিছুটা বোঝানোর চেষ্টা করা হয়েছে, তোমরা বুঝতে চেষ্টা করেছো, বুঝেছো তোমরা। এবার আমরা সেখানে বিগ ব্যাং থিওরি এক্সপ্লেইনস দ্য অরিজিন অফ ইউনিভার্স। তোমাদের বিগ ব্যাং থিওরি ওই ভিডিওতেও কিছুটা বলা হয়েছে, আজকে তার একটু এক্সপ্লেনেশন দেব। দেখো, আমরা নেক্সট পয়েন্টে পারবো, দ্য ইউনিভার্স ওয়াজ অ্যান ইনফিনিটি। আমরা দেব হট অ্যান্ড ডেন্স in a small entity. এটা খুব ইম্পর্টেন্ট। infinity universe was an infinity hot and dense.
আমাদের একটা ঘন মেঘের মতো ছিল, এটা আমরা আগেও ভিডিওতে তোমাদের বলে দিয়েছি। এই ঘন মেঘের মতো অবস্থা থেকে আমাদের কিন্তু কনডেন্স হতে হতে এই যে প্ল্যানেটগুলো আস্তে আস্তে আমাদের ফর্ম করেছে। এগুলো রাউন্ড হয়, কেন রাউন্ড হয় তারও পেছনে লজিক আছে। যে একটা এয়ারলেস, এয়ার তো নয় সেরকম, এয়ারলেস জায়গায় আমাদের যদি একটা ড্রপ প্লেট আমি ফেলে দিই, সেই ড্রপগুলো দেখবে স্ফেরিক্যাল বা রাউন্ড হয়ে পড়বে। তাই আমাদের এই কমেটগুলো একসঙ্গে জোড়া লেগেছে, তাই এটা সবকটাই কিন্তু আমাদের বিশেষ করে প্ল্যানেটগুলো রাউন্ড শেপের হয়েছে। আর্থের শেপটা একটু আলাদা, সেটা তোমাদের ভিডিওতে কিছুটা বলেছিলাম, আজকেও বাকি কথাগুলো আরেকটু ভালো করে বলবো। অ্যাপ্রক্সিমেটলি 13.8, দেখো ডেটাগুলো বিভিন্ন জায়গা থেকে নেওয়া, তো সেগুলোর দিকে বেশি যেও না, আমরা সেটাকে 14.6 বলেছিলাম তোমাদের সামনে। জাস্ট ডেটাগুলোর সঙ্গে তোমরা রেখো, এগুলো নানা ডেটা থাকে, নানা রকম বই থেকে নেওয়া, তো এগুলো সেই জন্য এটাকে দিয়ে বেশি করবে না, তোমরা 14.6এই থাকো। 20 বিলিয়ন ইয়ার্স, 14.6 বিলিয়ন ইয়ার্স এগো, এখানে 13.8, এগুলোতে সেরকম কোনো কিছু যাবে আসবে না, তোমরা ব্যাপারটাকে আন্ডারস্ট্যান্ড করো ভালো করে। ইউনিভার্স স্টার্টেড এক্সপ্যান্ডিং and is expanding still now। কেন এটা এক্সপ্যান্ডিং, আমাদের এক্সপ্যান্ডিং নেচার কেন বলা হচ্ছে এটাকে ভালো করে একটু বোঝো। যে আমাদের ইউনিভার্সটা এক্সপ্যান্ড করছে, বাড়ছে। যখন আমাদের কিছুদিন আগে কিছু সায়েন্টিস্ট যখন বেরিয়েছে আমাদের দূরবীন, যেটাকে বলা হয় দূরবীন, মানে বুঝতে পেরেছো যেটা দূরে কোনো কিছু দেখা যায়, টেলিস্কোপ। সেই টেলিস্কোপ দিয়ে দূরে যখন স্টারগুলোকে স্টাডি করা হচ্ছে, দেখা হচ্ছে, আজকালকার দিনে তো আমাদের ক্যালকুলেশনটা খুব সূক্ষ্মভাবে করতে পারি, ম্যাথমেটিক্স এসে গেছে আমাদের, লটস অফ স্মল স্মল চেঞ্জেস আমরা দেখি কম্পিউটারে কি স্মল ক্যালকুলেট করতে পারে। সেই ক্যালকুলেশনের মধ্যেই যখন পুরো যে বিভিন্ন স্টার থেকে আসা যে আলোগুলো বা লাইটগুলো আছে, সেই লাইটগুলোকে পুরো ক্যালকুলেট করে দেখা যাচ্ছে যে অনেকদিন আগে আলোটা যে যে জায়গার থেকে আসছিল, দুটো পরপর যদি আমরা কোনো একটা স্টারকে দেখি, সে দুটো স্টারের যে ডিস্টেন্স দেখা যাচ্ছিল আজকে অনেকটা দিন পরে, ধরো 100 বছর, খুব স্মল হলেও সেটা দেখা যাচ্ছে একটু দূরে সরে গেছে। এবার আমরা যদি এইভাবে একটা রাউন্ড বা গোল বলের মতো একটা স্ট্রাকচার দেখতে পাই, ধরো কোনো একটা নির্দিষ্ট সময় একটা বলের মতো ইউনিভার্স, যদি তার থেকে একটু পিছিয়ে যাই, আমরা ব্যাক করি, সে গোল বা এরিয়াটা তার থেকে তো একটু ছোট ছিল। আমরা দেখিয়েছিলাম না ভিডিওতে, ইউনিভার্সটাকে একটা গোল আকারে দেখিয়েছিলাম, রাউন্ড। সে রাউন্ডটার থেকে যদি কিছু টাইম পেছনে যাওয়া যায়, সে রাউন্ডটা কি সেম শেপে থাকবে না, তার থেকে ছোট থাকবে। এখন যদি কিছুদিন পরে টাইম যাওয়ার পরে সেটা যদি দুটোর মধ্যে ডিস্টেন্স একটু বাড়ে, তার থেকে পেছনে গেলে তার থেকে কম ছিল, তারও একটু পেছনে তার থেকে কম। অর্থাৎ আমি যদি এবার রাউন্ড বা গোল গোল আকারে কিছু, রাউন্ড সার্কেল আকারে দেখাতে পারি, সে সার্কেলটা যত আমি পিছিয়ে যাব, টাইমের একদম গোড়ায় চলে যাব, পেছনে চলে যাব, তত সেটা যেন আরো ছোট থেকে ছোট থেকে ছোট ছোট হতে হতে, সায়েন্স দিয়ে আমরা কি বুঝি, সেটা একদম একটা পয়েন্ট বা বিন্দুতে পরিণত হবে। তাহলে ওই বিন্দুর যে সময়টা, সেই সময়টাকে আমরা বলছি বিগ ব্যাং এর সময়। অর্থাৎ বিগ ব্যাং এর সময়, সেই স্টার্টিং এ যখন সময় শুরু হয়েছিল, তখন একটা বিরাট বড় ম্যাক্সিমাম ব্যাং, মানে একটা হিউজ বিস্ফোরণ, তাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যাং বলা হবে। অর্থাৎ সেখানের থেকে একটা মহা বিস্ফোরণের মাধ্যমে ছোট 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 পার্টিকেল এনার্জি গোটা ইউনিভার্সে ছড়িয়ে পড়ে। আস্তে আস্তে সেগুলো একটা জায়গায় জমতে জমতে অনেকগুলো ক্লাউডের একটা সার্কেল তৈরি করে দেয়। তোমরা দেখবে একটা যখন বম ব্লাস্ট হবে, সেটা যদি কোথাও চারদিকে কতগুলো গোলাকার গোলাকার রাউন্ড রাউন্ড কতগুলো মেঘের মতো দলা সৃষ্টি হয় না, যখন বম ব্লাস্ট হবে, সেই দলাগুলোর প্রত্যেকটা সেন্টারে আসলে পাওয়ার জমা ছিল। সেগুলোই ছিল এক একটা সেন্টার বা সেন্টার অফ পাওয়ার, যেগুলোকে আমরা স্টার বলে থাকি, নক্ষত্র বলে থাকি। এই যে আজকে থাউজেন্ডস অফ নক্ষত্র দেখছি, এই নক্ষত্রগুলোই সেন্টারে পাওয়ার নিয়ে বসে আছে, এবং সেখান থেকে কিছু তারা আলো, যে ইউনিভার্সের তুলনা তোমাদের করেছিলাম, সে এমন এমন কিছু স্টার্স আছে যেগুলো এতটাই দূরে, যেখানের থেকে লাইটের যে গতিবেগ তোমরা জানো বা ভেলোসিটি, সেটা 1,86,000, মানে এরকম বলি 1,86,000 মাইল বেগে, এটাকে বাংলায় বলে 1,86,000 পার সেকেন্ডে লাইট জয়। সেই লাইটের হিসেবে যদি 1 বছরে যতগুলো লাইট যায়, তাকে লাইট ইয়ার বলা হবে। এরকম লাইট ইয়ারেরও যখন ম্যাক্সিমাম সংখ্যায় পৌঁছে যায়, সেখান থেকে এমনও দূরে আছে আমাদের ইউনিভার্সে, ইউনিভার্সকে এখন মাল্টিভার্স বলা হয়, সেখান থেকে কিছু লাইট যখন, আমি স্টোরি বলছি তোমাদের কাছে, সেই লাইটগুলো যখন পৌঁছে যায়, সেই লাইট আস্তে আস্তে আমাদের বেশ কয়েক, এটা আমরা মিলিয়ন বছরও পার হয়ে যেতে পারে।
তা মিলিয়ন বছর তো একটা মানুষের জন্য অনেকটাই। আজকে আমি একটা মজার কথা বলতে পারি, রাস্তায় বেরোলে হঠাৎ করে তুমি রাস্তায় দাঁড়িয়ে দেখলে একটা স্টার, কোন একটা, এবং সেই স্টারটা কত দূরে তুমি তো তোমার মাথায় চিন্তা হতে পারে। এবার আমি তোমাদের কাছে একটা কৌতূহল বা একটা কিউরিওসিটি দিয়ে দিচ্ছি যে সেই আলোর লাইটটা তুমি দেখলে, তোমার চোখে এসে পড়লো লাইটটা, তার ফলেই তো সে তুমি স্টারটাকে স্টার হিসেবে বুঝলে। তাহলে সেই লাইটের একটা বিম হয়তো বহুদিন আগে সেই স্টার থেকে ছাড়া হয়ে গেছিল, সেই বিম এখন আরো কয়েক মিলিয়ন বছর ধরে আমাদের চোখে পড়তে থাকবে, ততদিন ওই স্টারটাকে আমরা দেখবো। কিন্তু এই মুহূর্তে, ঠিক যেই মুহূর্তে তোমার স্টারটা এলো, সেই মুহূর্তে সেই এত বিলিয়ন 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 লাইট ইয়ার্স দূরে থাকা সেই যে স্টারটা, সেই স্টারটা হয়তো ডেড হয়ে গেছে, সেই স্টারটা ব্ল্যাক হোল হয়ে গেছে। সেটা হয়তো আজ থেকে আরো কয়েক বিলিয়ন বছর পরে সেখান থেকে আর কোনো লাইট যেটা ছেড়ে দিয়েছিল সেই লাইটটা আর পৌঁছবে না, পরে তাকে আর আমরা দেখতে পাবো না। তাহলে এগুলো এতটাই দূরে আছে। এইভাবে আমরা পুরো ইউনিভার্সটা তখনই তৈরি হয়েছিল এবং সে ক্রমাগত এক্সপ্যান্ড করছে। তার থেকে লাইটগুলো আসছে স্টারগুলো থেকে, প্ল্যানেট থেকে তো স্টার আসে না। এবার আমরা আমাদের যে সোলার সিস্টেম আছে, যেখানে আমরা 8 প্ল্যানেটগুলো পেয়ে থাকি, সেগুলো আমাদের একটা পরিবার, আমাদের একটা ফ্যামিলি, আবার সোলার ফ্যামিলি। আমাদের সোলার ফ্যামিলি যে আমরা পুরো ইউনিভার্স মাল্টিভার্সের তুলনায় ভেরি মাইনুট, সেটা তোমাদের কম্পেয়ার করে দেখাবার জন্য বলেছিলাম। তাহলে তারই একটা পার্টে রয়ে গেছি আমরা আর্থ, সেটাও কতবার আর্থেরও এই যে আমি তুমি আছি, আমরা খুবই ছোট, খুবই ক্ষুদ্র এই ইউনিভার্সের কাছে। আমরা ইউনিভার্সের মধ্যে কসমিক এনার্জি পাই, আমরা এই ইউনিভার্সের মধ্যে লাইফ নিয়ে আসি, নলেজ নিয়ে যাই, কিছুদিনের জন্য বেড়াতে আসি পৃথিবীতে। আমাদের ইউনিভার্সের টাইমের তুলনায় আমাদের যে লাইফ স্প্যান ভেরি স্মল, কিন্তু তাতেই অনেকে আমরা সুখে দুঃখে দিন কাটাই। তারপরে আমরা এই নেচারের যে মেটেরিয়ালগুলো আছে, মেটেরিয়ালগুলো জমা হয়ে আমরা তৈরি হই। এটা আমরা এর আগের চ্যাপ্টারগুলোতে কিছুটা বোঝার চেষ্টা করছি। আবার কোনো অর্গানিজম যখন মরে যায়, তখন আমাদের নেচারের মধ্যেই, এয়ারের মধ্যেই, আমাদের আর্থের মধ্যেই আবার সেই মেটেরিয়ালগুলো মিশে যায়। সেই মেটেরিয়ালগুলো কোনো না কোনোভাবে প্ল্যান্ট বা কোনো জায়গায় সেই মেটেরিয়ালগুলো পৃথিবীতেই থাকে, সেগুলো জোড়া লাগে, কোনো না কোনোভাবে জোড়া লাগাচ্ছে। যে আমি তুমি আছি, হয়তো আমার বডিতে থাকা যে কার্বোহাইড্রেট, যে প্রোটিন, যে লিপিড বা যা কিছু আছে, সেগুলো কোনো না কোনো রূপে, কোনোটা মলিকুলার ফর্মে আমরা এয়ার থেকে নিয়েছি। সেটা হয়তো অন্য কোনো মানুষ বা কোনো অর্গানিজম, কাক, পাখি, ময়ূর, বানর, যে কোনো জায়গা তাদের বডি যখন নষ্ট হয়েছে, আবার চলে গেছে, সেগুলো পৃথিবীতে আবার আমাদের ছড়িয়েছিল, সেগুলো আবার আমরা অ্যাকুমুলেট করেছি, আমরা লাইফ ফর্ম চালাচ্ছি। আজকে আমরা যখন থাকবো না, সেগুলো আবার আমাদের কসমিকে ফিরে যাবে, আর্থে ফিরে যাবে, নেচারে ফিরে যাবে। তাই আমাদের এগুলো রিসাইকেল হয় খালি। তাই দেখো, আমরা যে কথা বলছি, এই যে আমরা চলে বেড়াচ্ছি, নড়ে বেড়াচ্ছি, অল্প দিনের জন্য কিছু মেটেরিয়ালকে নিয়ে আমরা জমা হয়েছি, সেই মেটেরিয়ালগুলো নিয়ে আমরা কিছুদিন জীবন কাটাচ্ছি। কারোর লাইফ কয়েক সেকেন্ড, কারোর লাইফ কয়েক বছর, কারোর 100 বছর। এখন আমাদের আর্থে হাইয়েস্ট লিভিং অর্গানিজম হিসেবে আমরা অ্যানিমেলের মধ্যে টর্টয়েস পাই। প্ল্যান্টের ক্ষেত্রে আমরা প্রায় 4000 5000 রেডউড ট্রির কথা জানি, সিকোয়ার কথা জানি। এই যে প্ল্যান্টগুলো এগুলো আছে, তার থেকে বেশি লাইফ কারণেই ইউনিভার্সের লাইফের তুলনায় কিচ্ছু লাইফ নয়। সেই লাইফগুলো কি? ওই যে মেটেরিয়াল, ওই যে মেটেরিয়ালগুলো আমাদের পুরো নেচারে আছে, সেগুলো অ্যাকুমুলেট করেছে, তাই নেচারে আছে তারা। যদি তারা না থাকে, সেগুলো কোনোভাবে ডিকে হয়ে যাবে, ডিকম্পোজাররা আসবে, অ্যাক্টিভেট করবে, আমাদের যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সেগুলো আবার নেচারে চলে যাবে। সেই নেচারে সেই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নষ্ট হয়ে যাবে না। আমরা শক্তির সংরক্ষণের সূত্র জানি, এনথালপি এন্ট্রপির কথা জানি আমরা। এনথালপি এন্ট্রপির কথা, যে সমস্ত কিছু আমাদের যে শক্তি বা এনার্জি বা মেটেরিয়াল, তার কোনো ধ্বংস নেই, সৃষ্টি নেই, ফরমেশন নেই, ডিস্ট্রাকশন নেই, আমাদের নেচারের মধ্যেই থেকে যায়। সেই নেচারে কখনো অ্যাকুমুলেট করি, আমরা পৃথিবীতে ভালোভাবে কথা বলি, তোমাদের সামনে পড়াশোনা করি, রাগ, দুঃখ, অভিমান করি, কারোর প্রতি শত্রুতা করি, ভালোবাসা দিই, কিছুই থাকার নয়, কিছু থাকবে না, আমরা নেচারের মধ্যেই থেকে যাব, কখনো এই লাইফে থাকবো। থাউজেন্ডস অফ ইয়ার ধরে, যতদিন থেকে তুমি আমি তৈরি হয়েছি, কিছু জিন, কিছু মেটেরিয়াল, আমরা এগুলো আমাদের নেচার থেকেই নিয়েছি। নেচারে এগুলো নিয়ে ভালোভাবে চলছি। যেদিন ভালোভাবে আমরা চলবো না, কোনো একটা অর্গানিজম চলবে না, তারা সব মরে যাবে, তারা এই পৃথিবীতেই আবার সেই মলিকুল আকারে ফিরে যাবে। তাই আমাদের মলিকুলারি যে চেঞ্জ হচ্ছেই, পৃথিবীও ভালোভাবে টিকে আছে। তার মাঝখানে যদি কোনো কমেট চলে আসে বা কিছু চলে আসে, হয়তো এই গ্রহগুলো বা প্ল্যানেটগুলো বা স্টারগুলো
সৃষ্টি ধ্বংস সব হচ্ছে, আমরা সবই ইউনিভার্সের মধ্যে, মাল্টিভার্সের মধ্যে আছি। খুব ইন্টারেস্টিং না এই গল্পগুলো, স্টোরি লাইনগুলো? আমাদের ভাবতে অবাক লাগে, আমরা ভেসে বেড়াচ্ছি পুরো ইউনিভার্সের মধ্যে। পৃথিবী নামক একটা জায়গা আছে যেখানে আমরা আজকে হেঁটে বেড়াচ্ছি, চলে বেড়াচ্ছি। আমাদের বিভিন্ন প্ল্যানেট থেকে কসমিক এনার্জি আসছে। সেই কসমিক এনার্জির কথা আমি খুব বিশ্বাস করি, কারণ কসমিক এনার্জির কিছু রূপ আছে। সেই কসমিক এনার্জি আমরা চোখে দেখতে পারি না। কসমিক মানে আমাদের পুরো ইউনিভার্স থেকে আসা, যেগুলো ইনভিজিবল। কারণ ভিজিবল লাইটের ফ্রিকোয়েন্সি ইজ ভেরি স্মল, ইনভিজিবল লাইট অনেক। ফটোসিনথেসিসের সময় তোমাদের দেখানো হয়, সেই ইনভিজিবল লাইটগুলো আমাদের মধ্যে কোনো প্রভাব যে বিস্তার করে না এমনও বলা যায় না, নিশ্চয়ই করছে। হয়তো তার জন্য যারা অ্যাস্ট্রোলজার আছে তারা হাতে আংটির কথা বলেন, তার সত্যি মিথ্যে আমি কারো কথা বলবো না, এটা বিশ্বাসের ব্যাপার। যারা বিশ্বাস করছে করছে, যারা করছে না করছে না। কিন্তু এইটুকু আমরা জানি, আমরা এই টোটাল ইউনিভার্সের একটা ছোট্ট কণা মাত্র। কিছু কণা, সেই কণাগুলো অ্যাকুমুলেট করে দিয়ে আমি তুমি মানুষ হয়ে আছি। সে কণাগুলো যদি বেটার নয়, আমরা আবার আর অন্যান্য পার্টিকেলের মতোই আমরা নেচারের মধ্যে ডুবে যাব। তাই আমাদের ভাবতে অবাক লাগছে না আমরা কি অদ্ভুতভাবে গোটা পৃথিবীতে আছি। আমাদের জীবনের, চলো ভালোবেসে যাই, উন্নত করে যাই, জীবনে কার মধ্যে হিংসা ঈর্ষা, কে কি পেলাম না পেলাম এগুলো ভাববো না। আমরা তো পৃথিবীরই কসমিকের একটা অংশ। আমরা আসবো, যাব, ফিরবো, পৃথিবীতে থাকবো, সেন্স থাকবে না। কারণ কনসাসনেস, সেলফ কনসাসনেস, মনে রাখবে যে কনসাসনেস এটা সমস্ত জীবের একটা লক্ষণ। আর আমরা একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা পৃথিবীতে এভলিউশনে এগিয়ে গেছি, তার নাম কনসাসনেসের ওপরেও একটা সেলফ কনসাসনেস। কি হচ্ছে সেটা আমি বুঝতে পারি, হচ্ছে কনসাসনেস। আমি লাইট এলো, চোখ বন্ধ করলাম, কিন্তু লাইট এলে চোখ বন্ধ করতে হবে। সেলফ কনসাস, তা আমার মধ্যে ভালো মন্দ, এই যে তুমি পড়াশোনা করছো তোমার ভালোর জন্য, এটা সেলফ কনসাসনেস। এটাই হিউম্যান বিং এর এক্সক্লুসিভ একটা ক্যারেক্টারিস্টিক্স। হিউম্যান বিং এর থেকে পিছনে চলে যাওয়া যে অর্গানিজম, বানর, মাংকি বা অন্যান্যগুলো আছে, তাদের সেলফ কনসাস তাদের অল্প অল্প আছে, অত বেশি নেই। আমাকে পড়তে হবে, থাকতে হবে, ওর যেমন নেচার বলছে তেমন চলছে ওরা, ওটা কনসাসনেস। কিন্তু আমি আগে থেকেই তৈরি করছি ইন্টেলিজেন্সি, তার উপরে এখন চলে এসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। আমাদের হিউম্যান বিং আমরা আর্টিফিশিয়াল জিনিস, মোবাইলের উপরে, রোবটের উপরে আমরা ডিপেন্ড করছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এটা। জানি না আমরা কি হতে পারে, এটার জন্য রিসার্চ আছে, তোমরা রিসার্চ করতেই পারো, ভাবনার মধ্যে আনতেই পারো। হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? এই সমস্ত যন্ত্রপাতির যে বুদ্ধি, সে বুদ্ধি আমরাই ক্রিয়েট করে দিয়েছি, মানুষই ক্রিয়েট করে দিয়েছে। মানুষ যে ক্রিয়েটার, তার বুদ্ধি তো সবচেয়ে বেশি হবে, তাই আমাদের বুদ্ধি বেশি। এমনও যেন কখনো না হয় আমরা ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করে দিই। ফ্র্যাঙ্কেনস্টাইনের আমরা যা তৈরি করছি সেটাই যেন আবার আমাদেরকে ডিস্ট্রয় না করে ফেলে। এই কথাগুলোর জন্যই কিন্তু আমরা নলেজ নিয়ে যাব। তাই আমরা চলো নেক্সট পার্টে চলে আসি। নেক্সট পার্ট অফ দ্য, as it expands it gets bigger and cooler। যত এক্সপ্যান্ড করেছে তত ঠান্ডা হয়েছে। এর আগের ভিডিওতে তোমাদের আরো দেখিয়েছি। এই সেই আমাদের বিগ ব্যাং থিওরির একটা স্পেশাল নলেজ, যেটা তোমাদের ওই ভিডিওতে দেখিয়েছিলাম এই স্লাইডটাই, আজকে আবার আরেকটু দেখিয়ে নিই। দেখো এই যে পার্টটা আমরা একদম স্মল পার্টে চলে এসেছি, একদম ছোট্ট এই জায়গাটা তোমাদের তখন ভিডিওতে অল্প করে দেখানো হয়েছিল, পুরো ডিটেল বলিনি। টাইম বিগিনস, অর্থাৎ এখানে যে পুরো আলোটা দেখছো, এখানে বিগ ব্যাংটা হয়েছিল। তারপরে 1 2 3 4 5 6 7 বলে কতগুলো রেঞ্জে আমরা ডিসকাসের জন্য ভাগ করেছি। এখানে দেখো আমরা টেম্পারেচার রেঞ্জ বা অন্যান্য সমস্ত কিছু বলি, আমরা টাইম বলে দিই। সেকেন্ড কত? 10⁻43 সেকেন্ড। আর টেম্পারেচার তখন সেরকম মেজারেবল ছিল না, কিন্তু যখন সেকেন্ড পার্ট একটু পরেই, অর্থাৎ সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়ে এসছে। দেখো টেম্পারেচারটা তারপরে কিছু সেকেন্ডের মধ্যেই 10⁻32 সেকেন্ড, তার মানে 1 সেকেন্ডের এত স্মলার পার্টে টেম্পারেচারটা আবার ডাউন হয়ে গেছে, অনেকটা টেম্পারেচার ডাউন। 10⁻27 ডিগ্রি সেলসিয়াস, 10-এর পরে 27টা শূন্য দিয়ে। তারপরেই অল্প সময় 10⁻6 সেকেন্ড, অল্প সময় সেকেন্ডেরও পার্টে কি হয়েছে 10⁻13। অর্থাৎ যে কোনো ব্লাস্ট যখন হবে, প্রথম অবস্থায় যে কয়েক সেকেন্ডের জন্য হাই একটা টেম্পারেচার, তারপরে তো টেম্পারেচার কিছুক্ষণ পরে বম ব্লাস্টের পরে সেটা থামতে থাকে, কিন্তু সেটা ভেরি স্মল ফ্র্যাকশন অফ টাইমে হয়। এরকমই ঠিক ওই ফ্র্যাকশন অফ টাইমে তারপরে কুলার হতে শুরু করেছে 10⁻
13 ডিগ্রি সেলসিয়াস, তারপরে কমেছে 10⁸ ডিগ্রি সেলসিয়াস 3 মিনিট সময়। এই যে সেই 3 মিনিটের সময় 1 সেকেন্ড কোথায় ছিল দেখো, এই জায়গাটা ছিল 1 সেকেন্ড। তারপরে অনেকটা সময়, এত বড় টাইমলাইন দেখানো যাবে না, শর্ট করে তোমাদের এখানে 3 সেকেন্ড দেখা, 3 মিনিট সময়ের মধ্যে কতটুকু হয়ে গেছে 10⁸ ডিগ্রি। এটাও অনেক বড়, 10-এর পরে 8টা শূন্য এত ডিগ্রি সেলসিয়াস থাকা মানে সব গলে একেবারে বাষ্প। দেখো খুব ইন্টারেস্টিং, তখনও কিন্তু মলিকুল তৈরি হয়নি। মলিকুল মানে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন দিয়ে তৈরি সব থেকে স্মলেস্ট পার্টিকেল অফ দ্য ম্যাটার। সেই ম্যাটারের আগে খুব ইলেকট্রন প্রোটনরা আলাদা আলাদা ছিল, দেখো ইলেকট্রন আলাদা। তখন এই যে স্মল পার্টিকেল গুলোকে বলা হতো কোয়ার্কস। তারপরে নিউট্রন আলাদা করে এলো, তারপরে প্রোটন আলাদা করে গেল, নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, কোয়ার্কস সব করে মিলে হাইড্রোজেন, হিলিয়াম এই সমস্ত ঘুরে বেড়াতো। এগুলো আস্তে আস্তে ছোট ছোট অ্যাটম তৈরি করেছে, হাইড্রোজেনের অ্যাটম, দ্য স্মলেস্ট। দেখো কখন এটাকে যদি টাইম লাইনে আমরা দেখি, টাইম লাইনে কখন গিয়ে দেখো এই লেভেলটায় গিয়ে দেখবো প্রায় 3 মিনিট সময়, অর্থাৎ বিগ ব্যাং এর আজকে 1 2 3, এই যে 3 সেকেন্ড হয়ে গেল, এই 3 সেকেন্ডের মধ্যে আমাদের ইউনিভার্স ক্রিয়েট হয়ে গেল। ভাবতে পারো কি ইন্টারেস্টিং ইনফরমেশন। এটাই তো স্টোরি লাইন। হাইড্রোজেন অ্যাটম তৈরি হলো, হাইড্রোজেন মানে সব থেকে স্মলেস্ট ম্যাটার। তারপরে আস্তে আস্তে কিন্তু সময়টা কিরকম, সময়টা বাড়তে শুরু করলো 10⁴ ডিগ্রি সেলসিয়াস, মানে 10,000 ডিগ্রি সেলসিয়াস। কখন 5 নম্বর লাইনে, সেটাও অল্প সময়ের মধ্যে। কিন্তু এইটুক সময়ের মধ্যে আমরা টাইম লাইনটাকে অনেক সময় পার হলো, এটার মধ্যে সেকেন্ডে নয়, এখন আমরা 3 lakhs of years। এই সময়ের মধ্যে টেম্পারেচার তখনও, যখন বিগ ব্যাং থেকে শুরু করে 3 lakhs years, তার মধ্যে ছিল কত 10,000 ডিগ্রি সেলসিয়াস। এবারে আরো অনেকটা সময় আমরা পার করে দিলাম, এইটুক টাইমলাইনের মধ্যে তাকে দেখানোর চেষ্টা করলাম। তখন টেম্পারেচার আরো কুলার হয়ে গেল, যে বললাম কিছুক্ষণ আগে, বিকাম কুলার কুলার কুলার, কিন্তু এক্সপান্ড হতে শুরু করেছে, ঠান্ডা হতে শুরু করেছে। এই যে ব্লু কালারে কত -200 ডিগ্রি সেলসিয়াস। এবং তারপরে গিয়ে দেখো এখন আমরা রিসেন্ট এই যে ডেজে আছি, তখন কিন্তু টেম্পারেচার যেটা পাচ্ছি, চলো কালারটা একটু চেঞ্জ করে দেখি। এখানে গিয়ে 15 বিলিয়ন ইয়ার্স, মানে ওই যে 14.6 15, যে সময় আমরা আমাদের কসমিকের বা আমাদের পুরো ইউনিভার্সের যদি জেনারেল টেম্পারেচার বলি -270 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ কমতে কম এই যে ঠান্ডা অবস্থায় তাতে পুরো কুল জমে আছে। তুমি ভাবতে পারো তা আমাদের পৃথিবী ভেসে বেড়াচ্ছে, ভাসছি আমরা, গ্যালাক্সি ভাসছে। এই যে দিস আর দ্য গ্যালাক্সিস, অনেকবার বলেছি গ্যালাক্সিস। এই স্যাটার্নটাকে বড় করে দেখা হয়েছে, এটা শুধু ছবির জন্য, এটার সঙ্গে কোনো কম্পেয়ার করো না। এই স্যাটার্ন হচ্ছে এই যে ছোট গ্যালাক্সিরই একটা ছোট্ট পার্ট। স্যাটার্ন মনে রাখবে, এই যে গ্যালাক্সি, এরকম অনেক লটস অফ গ্যালাক্সি, এই গ্যালাক্সির একটা ছোট্ট পার্ট আমাদের এই সৌরজগৎ বা সোলার সিস্টেম। সোলার মানে সূর্য, সূর্যের জগৎ সিস্টেম, তার যে এই 8টা গ্রহ, কেউ 9টা বলেন, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই যে 8টা প্ল্যানেট নিয়ে আমাদের যে এই যে সংসার, এটাই সৌরজগৎ। কিন্তু এর থেকে অনেক বড় আমাদের ইউনিভার্স। তাহলে বুঝতে পারছো কিভাবে -270 ডিগ্রি সেলসিয়াসকে নিয়ে আমরা আছি। কিন্তু পৃথিবীর বাইরে তো এত কম ডিগ্রি সেলসিয়াস নয়, সেটাই আমরা দেখতে চেষ্টা করব পরবর্তী অংশে। কি করে আমার টেম্পারেচারটা বাড়লো, কি করে আমাদের আর্থে লাইফ ফর্মটা এলো। এত তো প্ল্যানেট আছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো বিজ্ঞানী, কোনোভাবে নাসা কেউ খুঁজে পায়নি অন্য কোনো লাইফের কোনো সংকেত বা সাইন, শুধু আর্থই পেয়েছে। একটা প্রশ্ন তোমাদের করা যায়, আর্থেই কি করে, কেন বা কি করে অর্গানিজমরা এলো, কেন মার্সে নেই, কেন জুপিটারে নেই, কেন স্যাটার্নে নেই, তার উত্তর খোঁজার চেষ্টা করব। আমরা বায়োলজিস্ট, আমরা ইভলিউশনারি যারা স্টাডি করি, তারাই তো বলবো, তারাই তো আনসারটা দেবো। এই যে আমি বলেছিলাম স্টোরি শোনাবো, খালি স্টোরি করতে করতে কখন ঢুকে যাব আমরা আমাদের নলেজের মধ্যে। এগুলো নলেজ, এগুলো তোমাদেরকে একটু অন্য ধরনের পড়ানো, একটু ফিলোসফিক্যাল নলেজ। আস্তে আস্তে আমরা কিন্তু চলে যাব আমাদের এভলিউশনে। এটাও তো একটা এভলিউশন, ইভলভ হচ্ছে তো, আর্থ ইভলভ হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু লাইফ ইভলভ হয়নি। লাইফের কথাটা তোমাদের টাইমলাইনে দেখিয়েছিলাম, এখানেও টোটাল টাইমলাইনটা দেখালাম, কিন্তু একটু অন্যভাবে তোমাদের রিপ্রেজেন্ট করলাম। ওই ভিডিওটা শর্ট টাইমে ছিল, সেখানে অত বলবার সুযোগ ছিল না, কিন্তু এখন তোমাদের সেটাকে একটুখানি ব্যাখ্যা করে দিলাম বা বুঝিয়ে দিলাম।